আজকে ভারত বনাম বাংলাদেশ ম্যাচ এবং এশিয়া কাপের কোয়ালিফায়ার ম্যাচ এবং এটা ভারতের হোম ম্যাচ। বাংলাদেশের থেকে পুরো 3 পয়েন্ট তুলতে পারলে এই ম্যাচটা আমাদের পরের রাউন্ডে যাওয়ার ক্ষেত্রে ভীষণভাবে সাহায্য করবে। তাই সব দিক দিয়ে দেখতে গেলে ম্যাচটা ভীষণ গুরুত্বপূর্ণ ম্যাচ। আপনারা সকলেই জানেন লাস্টবার কিন্তু ভারত এশিয়া কাপ খেলেছিল। এবার প্রত্যেকবারই যদি এশিয়া কাপে ভারত কোয়ালিফাই করতে থাকে তাহলে সেক্ষেত্রে ভারতের ক্ষেত্রে সেটা বা ভারতের ফুটবলের ক্ষেত্রে সেটা ভীষণ ভালো একটা ব্যাপার হতে চলেছে। এবার গতকালই বলেছিলাম যে এই বাংলাদেশ ভারত ম্যাচটা কিন্তু আর 5টা ভারত বাংলাদেশ ম্যাচের মতো হবে না, কারণ বাংলাদেশ অলরেডি তাদের টিমে হামজা চৌধুরীর মতো প্লেয়ার যারা বাংলাদেশের বংশোদ্ভূত প্লেয়ার কিন্তু খেলেছে বিদেশে, অনেক উঁচু মানের প্লেয়ার, তাদেরকে টিমের সাথে যুক্ত করতে শুরু করেছে। যদিও এমনি বাংলাদেশ টিমটা আগের মতোই রয়েছে, হামজা চৌধুরী ছাড়া বাকি প্লেয়াররা কিন্তু সেই আগের বাংলাদেশেরই প্লেয়ার, ফলে এটা একটা উঁচু মানের বিদেশি যুক্ত বাংলাদেশ টিম বলা চলে। আর আমি গতকালের ভিডিওতেই বলেছিলাম যে বাংলাদেশ টিম যখনই ভারতের বিরুদ্ধে খেলে ওরা একটা এক্সট্রা এনার্জি নিয়ে খেলে, অন্যান্য টিমের সঙ্গে যখন খেলে তারা তার নর্মাল খেলে। তো সেদিক দিয়ে দেখতে গেলেও ম্যাচটা যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং কিছুটা হলেও টাফ হতে চলেছে। এখন বাংলাদেশের গোটা টিমটা বিচার করলে কিন্তু ওই হামজা চৌধুরী ছাড়া আর কোনো জায়গায় ভারতীয়দের পক্ষে বা ভারতীয় ফুটবল টিমের পক্ষে সমস্যা হবে বলে মনে হচ্ছে না। হামজা চৌধুরী জেনারেলি যে পজিশনটায় খেলে সেটা হচ্ছে সিডিএম পজিশন, ফলে মাঝ বরাবর ভারত যে আক্রমণগুলো করবে সেগুলো প্রতিহত হবার মারাত্মক সম্ভাবনা রয়েছে। তো সেই কারণে ভারতকে দুটো উইংকে কাজে লাগাতে হবে। একটা উইংয়ে তো লিস্টন রয়েছেই, আর একটা উইংয়ে মনবীরের জায়গায় মাহেশও খেলতে পারে। উদান্তাকে নিয়ে আসা হয়েছে, উদান্তাও কিন্তু উইংয়ে খেলতে পারে, আবার উদান্তা মাঝে মাঠেও খেলতে পারে। এখন সমস্যা হচ্ছে আমাদের কোচ কি টিম নেওয়াবেন সেটা সম্পর্কে কারোরই কোনো ধারণা নেই। তবে এইটুকু বোঝা যাচ্ছে যে এই ম্যাচে আপুইয়া কিন্তু একটা বড় ফ্যাক্টর হতে চলেছে। এবং শুধু আপুইয়া নয়, আপুইয়ার সঙ্গে যে খেলবে, সেন্ট্রাল মিডফিল্ডে যে খেলবে, আপুইয়া এবং তাকে দুজনকে মিলে কিন্তু হামজা চৌধুরীর জায়গাটাকে সামলাতে হবে। হামজা চৌধুরী সিডিএম মানে যে সারাক্ষণ আমাদের অ্যাটাকগুলোকেই ব্লক করে যাবে সেটা নয়, মাঝে মধ্যে সে এমন কিছু পাস বাড়াবে, সেই ডিফেন্স ছেড়া পাস যেগুলো থ্রু জনি কাউকর থেকে আমরা দেখতাম, সেই কোয়ালিটির পাসও সে বাড়াবে। তো ভারতের ডিফেন্সকে কিন্তু প্রথম থেকেই সাবধানে থাকতে হবে। আর গত ম্যাচের মতো সন্দেশ ঝিঙ্গানকে অত পরে নামানো, আপুইয়াকে অত পরে নামানো সেটা কিন্তু এই ম্যাচে করা চলবে না। যদিও আমার মনে হয় আগের ম্যাচটাকে প্র্যাকটিস ম্যাচ এবং মালদ্বীপের সঙ্গে বাকি প্লেয়ারদের দেখে নেওয়ার জন্যই মারানো মার্কেজ নামিয়েছিলেন। তো আজকে সেরকম কোনো এক্সপেরিমেন্ট করার জায়গা নেই। আর যেহেতু এই ম্যাচটা এশিয়া কাপ কোয়ালিফায়ার বা একটা টুর্নামেন্টের অংশ, তো এখানে আমাদের প্রাথমিক টার্গেট থাকবে 3 পয়েন্ট তোলা। কীরকম খেললাম, কতটা দৃষ্টিনন্দন ফুটবল খেললাম সেটা কিন্তু ফ্যাক্টর নয়। তবে আগের দিন সেকেন্ড হাফে সেকেন্ড গোলটা হওয়ার পর ভারত যে পারফরমেন্সটা করেছিল সেই পারফরমেন্সটা যদি আজকে প্রথম থেকে ভারত করতে পারে তাহলে ম্যাচের ডমিনেশন বলুন বা ম্যাচের কন্ট্রোলটা বলুন সেটা ভারতের হাতে থাকবে। আমরা গত বাংলাদেশ ম্যাচ যা দেখেছি তাতে দেখেছি বাংলাদেশ প্লেয়ারদের এনার্জি প্রচুর রয়েছে, বাংলাদেশ প্লেয়ারদের স্পিডও ভালো রয়েছে এবং তাদের একটা জেদ রয়েছে এবং উইং দিয়ে তারা ভালো রকম আক্রমণ করে। তো ওদের উইংয়ের রানগুলোকেও কিন্তু আমাদের থামাতে হবে। ওরা কিন্তু উইং দিয়ে অ্যাটাক করার চেষ্টা করবে। জানি না এখন হামজা চৌধুরী থাকার ফলে ওরা মিডফিল্ডটাকে বেশি গুরুত্ব দেবে কিনা, বা মিডফিল্ড দিয়ে অ্যাটাক তোলার বা মাঝখান দিয়ে প্রপার অ্যাটাক তোলার চেষ্টাটা বেশি করবে কিনা। তবে গত বছরের একটা ম্যাচ আমি দেখেছি, মালদ্বীপের সঙ্গে বাংলাদেশের ম্যাচ। সত্যি কথা বলতে বাংলাদেশ টিমটার যদি আপনি ভারতের কোনো টিমের সঙ্গে কম্পেয়ার করেন বা ক্লাব ফুটবলে, তাহলে এটা আই লিগের কোয়ালিটির টিম। কিন্তু আই লিগের কোয়ালিটির টিম মানে ছোট টিম আমি বলছি না, আই লিগের টিমদেরও একটা কোয়ালিটি থাকে, তারা আইএসএল এর টিমকে হারিয়ে দেওয়ার মতো ক্ষমতা রাখে। বেশ কিছু টিম আছে সেই রকম লেভেলের টিম, একদম আতিপাতি লেভেলের টিম নয়, টপ লেভেলের টিমের মতোই খেলে। তবে ডিফেন্সটা তুলনামূলক দুর্বল। এখন হামজা চৌধুরীর সামনে খেলার ফলে ডিফেন্সটা কতটা উন্নত হবে সেই দিকটা আমাদের নজর রাখতে হবে। তবে মালদ্বীপও ওদেরকে গোল দিয়ে দিয়েছিল। তবে উল্টো দিকে বাংলাদেশের অ্যাটাকটা ওদের ডিফেন্সের তুলনায় কিন্তু বেটার। ওরা বারবার অ্যাটাক করার চেষ্টা করে, কিছুটা অ্যাটাকিং ফুটবলই খেলে এটা বলা চলে। ওরা কিন্তু গোলের প্রচুর সুযোগ তৈরি করেছিল। ওই মালদ্বীপের ম্যাচটাও দেখেছি, তার আগে ওদের আফগানিস্তানের সঙ্গেও খেলা দেখেছিলাম, সেখানেও তারা প্রচুর সুযোগ তৈরি করেছিল, সেই ম্যাচটা ড্র হয়েছিল। কিন্তু ফিনিশিং মারাত্মক, ওই আমাদেরই কিছু ইন্ডিয়ান প্লেয়ারদেরই মতন একদম পয়েন্ট ব্ল্যাঙ্ক রেস থেকে ওরা উড়িয়ে দেয়।
মোটামুটি 3টে বা 4টে সুযোগ পেলে সেখান থেকে একটা গোল করে দেওয়ার ক্ষমতা কিন্তু বাংলাদেশ টিমটার আছে। তবে ওদের খেলাটা দেখে এটা বুঝলাম, খেলাটা ধরুন নর্মাল হচ্ছে, দুটো টিমই খেলছে, মোটামুটি একটা হাড্ডাহাড্ডি ম্যাচ হচ্ছে। আচমকা ওদের দেখলেন কোনো একটা প্লেয়ার সাইড দিয়ে দৌড়তে শুরু করলো, তার সঙ্গে আর একটা প্লেয়ার সাপোর্টিংয়ে দৌড়তে শুরু করলো, আচমকা অ্যাটাক তৈরি করে বা আচমকা ভালো খেলতে শুরু করে দেয়। অনেক সময় এটাও দেখলাম যে খেলার গতির বিপরীত দিকে, মানে অপোনেন্ট অ্যাটাক করছে, ওরা ডিফেন্স করতে করতে হঠাৎ একটা অ্যাটাক তুলে দিল, সেখান থেকে ওদের অপোনেন্টের পেনাল্টি বক্সের মধ্যে ঢুকে গেল, প্রায় গোল করে দিচ্ছিল। এইরকম সিচুয়েশন ওরা তৈরি করে। তবে পাসিং অ্যাকিউরেসি বলুন বা শট অ্যাকিউরেসি বলুন বা টেকনিক্যালিটির দিক দিয়ে বলুন, সেক্ষেত্রে যদি কম্পেয়ার করেন তাহলে দেখবেন ভারতের প্লেয়াররা কিন্তু অনেকটাই এগিয়ে আছে। তবে ওদের অ্যাডভান্টেজ এটাই যে ওরা আন্ডারডগ হিসেবে শুরু করছে। ভারতকে কোনোভাবেই যে বাংলাদেশকে ধরবো, হারিয়ে দেবো, এই মানসিকতা নিয়ে নামলে চলবে না। এবং মানসিকতাটা 100% দিয়ে, জেদ দিয়ে লড়বো, এইটা কিন্তু আজকের ম্যাচে একটা বড় ফ্যাক্টর হতে চলেছে। তো আর বিশেষ কিছু বলবো না, ম্যাচটা হয়ে যাক, তারপর ম্যাচের ভিডিও নিয়ে আসছি, যে ম্যাচটায় কি হলো না হলো বা কীরকম খেললো ভারত, সেটা নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।